আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বেশিরভাগের মাথায় টুপি ও মুখে মাস্ক থাকা মিছিলকারীরা জয় বাংলা স্লোগান দিয়ে দেশের বিভিন্ন কারাগারে থাকা রাজবন্দীদের মুক্তি দাবি করে। বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন আলোচনা করেছি আপনাদের সামনে, এবং আমি আবার রিপিট করে আমি বলেছি যে আমার অভিজ্ঞতা, আমার পর্যবেক্ষণ বলে যে আগামী ডিসেম্বরের মধ্যে, এটা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক যে কোনো পর্যায়ে হোক, আওয়ামী লীগ তার নিজের রাজনৈতিক অবস্থান জানান দিবে এবং বাংলাদেশে তার রাজনৈতিক প্রক্রিয়া একটা না একটা কোনো না কোনো ভাবে শুরু হবে। এটা আমার একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা, এবং বলেছি আমি এই অভিজ্ঞতা শেয়ার করার পরে আমি দেখেছি যে সমাজের আপনারা যাদের কাছে যারা শিক্ষিত রাজনৈতিক বিশ্লেষক, গবেষক, সাংবাদিক, তাদের মধ্যে ধরেন অ্যাডভোকেট মহসিন রশিদ, তিনি গত পরশু আমাদের এখানে গতকালকে শো করেছেন, দেখেছেন। গৌতম লাহিড়ী দিল্লি থেকে, তিনি আওয়ামী লীগের খোঁজখবর রাখেন, তিনি বলছেন। এবং আমাদের সমসাময়িক যারা বাংলাদেশে রাজনীতি নিয়ে আলোচনা করেন, সোশ্যাল মিডিয়া আলোচনা করেন, ব্লগার, ইউটিউবে পলিটিক্যাল কন্টেন্ট করেন, তাদের আমি নাম ধরে বললাম না, তাদের অনেকেই, কারণ নাম বললে অনেকের নাম বলতে হয়, তাদের অনেকেই প্রত্যেকেই বলছেন যে আওয়ামী লীগের ফিরে আসা এখন কেবলমাত্র সময়ের ব্যাপার, এখানে আর আসলে নতুন কিছু না। এটার কারণ হচ্ছে যে বাংলাদেশে যে কোটি কোটি আওয়ামী লীগের সমর্থক আছে, এরা একটা শুদ্ধ ভালো সোজা বাংলায় পুত পবিত্র গঙ্গায় স্নান করা, ডুব দেয়া একটা আওয়ামী লীগ চায়। যে আওয়ামী লীগ বিদায় হয়েছে সে আওয়ামী লীগ চায় না। এই যে বাংলাদেশের ভেতরে এখন আওয়ামী লীগের লোকজন ফিসফাস এত প্রতিকূল পরিবেশে মিছিল করে, ঝুঁকি নেয়, হাসতে হাসতে জেলে যায়, তাদের একটাই উদ্দেশ্য যে আওয়ামী লীগ শুদ্ধভাবে ফিরে আসুক। আওয়ামী লীগের যে চেহারাগুলো আওয়ামী লীগকে হাইব্রিড আওয়ামী লীগ বানিয়েছে, সুবিধাবাদী আওয়ামী লীগ বানিয়েছে, চাঁদাবাজি আওয়ামী লীগ বানিয়েছে, দখলদার আওয়ামী লীগ বানিয়েছে, অন্যায় অবিচার আইন অঙ্গনকে কলুষিত করার আওয়ামী লীগ বানিয়েছে, সেই মন্ত্রীগুলো, সেই নেতাগুলো, এই মুখগুলো যেন ফিরে না আসে, এবং দুঃখ করার জায়গায়, সরি বলার জায়গায় আওয়ামী লীগ তার অবস্থান থেকে, তার রাজনৈতিক সম্মানের জায়গা থেকে সে বাংলাদেশের জনগণের কাছে বলবে, সেটাও মানুষের প্রত্যাশা। ফলে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিলগুলো হচ্ছে এই বিরূপ পরিস্থিতিতে, সেই মিছিলগুলো আমাদের নজর কাটছে। এবারের ঘটনা ব্রাহ্মণবাড়িয়ায় রাজবন্দীদের মুক্তির দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল। ব্রাহ্মণবাড়িয়া কিন্তু এখন বিএনপির জয় জয়কার। একমাত্র রুমিন ফারহানা, তিনিও তো বলতে গেলে বিএনপিরই। রুমিন ফারহানা স্বতন্ত্র এমপি আছেন, এবং এর বাইরে বিএনপি একেবারেই জয় জয়কার অবস্থা। ব্রাহ্মণবাড়িয়া সদরেও বিএনপির অবস্থান এখন ভালো। আমাদের পার্শ্ববর্তী জেলা বলে ব্রাহ্মণবাড়িয়ার অনেক খোঁজ, এবং ব্রাহ্মণবাড়িয়া নিয়ে আমরা কিন্তু এর আগে অনেক কন্টেন্ট করেছি। আপনাদের মনে আছে কিনা যে সেই উকিল আব্দুস সাত্তার যখন ইলেকশন করেন, তখন আমরা নিয়মিত ব্রাহ্মণবাড়িয়া নিয়ে শো করতাম। ফলে আমরা ব্রাহ্মণবাড়িয়ার খোঁজ খবর কিছু জানি। ব্রাহ্মণবাড়িয়ায় রাজবন্দীদের মুক্তির দাবিতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে পৌর এলাকার পূর্ব মেড্ডার কোকিল টেক্সটাইল মিল এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে সমাজ সেবা অফিসের সামনে গিয়ে শেষ হয়। পৌর ছাত্রলীগের নেতা লিমন আল স্বাধীনের নেতৃত্বে এই মিছিল করা হয়। মিছিলের ব্যানারে সাবেক গৃহায়ন মন্ত্রী মুক্তাদির চৌধুরী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ কয়েকজনের ছবি ছিল। বেশিরভাগের মাথায় টুপি ও মুখে মাস্ক থাকা মিছিলকারীরা জয় বাংলা স্লোগান দিয়ে দেশের বিভিন্ন কারাগারে থাকা রাজবন্দীদের মুক্তি দাবি করে। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম সাংবাদিকদের জানান, মিছিলের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এর আগেই তারা চলে যায়। নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্তে তথ্য সংগ্রহ করা হচ্ছে। উপস্থিত নিশ্চিত হয়ে তাদের গ্রেফতারের অভিযান চালানো হবে। এই শেষ লাইনগুলো, এটা আমাদের নিউজের তো একটা ধর্ম যে আমাদের সংশ্লিষ্ট থানার বক্তব্য নিতে হয়। ওসি সাহেবরা এখন সবাই এই বক্তব্য দেন যে দ্য পেশেন্ট হ্যাজ বিন ডাইড বিফোর দ্য ডক্টরকে। মিছিল হইবার পরে পুলিশ গিয়ে উপস্থিত হইলো, বা খোঁজ নেওয়া হচ্ছে, মিছিলকারীদের চিহ্নিত করা হচ্ছে, হয়তো ক্ষেত্র বিশেষ তাদের গ্রেফতারও করা হচ্ছে। কিন্তু এই টাইপের ঝটিকা মিছিল আসলে কি থামানো সম্ভব? আছে আমরা দুই বাংলায় অনেক কিছু দেখছি, অনেক কিছু ঘটছে প্রতিনিয়ত। ভেতরে বাহিরে আমরা যতটুকু খোঁজ রাখি, অনেকগুলো ইস্যু। একে তো পশ্চিমবঙ্গে আপনার বিজেপির সরকার গঠন, তারপরে কাঁটাতারের বেড়া দেওয়ার প্রসঙ্গ, ৪৫ দিনের মধ্যে কাঁটাতারের বেড়া হচ্ছে, এ নিয়ে বাংলাদেশেরও কিছু প্রতিক্রিয়া আছে, পশ্চিমবঙ্গের প্রতিক্রিয়া আছে। আজ দেখলাম ওখানে বিবিসি নিউজ করেছে
শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন যে রাস্তায় নামাজ পড়া যাবে না। পাশাপাশি তিস্তা প্রকল্পে চীনের ইনভলভমেন্ট বাংলাদেশে, এই নিয়ে আলোচনা আছে। আজকে দিল্লি প্রেস ক্লাবে একটি দিল্লি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রেস কনফারেন্স ছিল, যেটা আপনাদের নিয়মিত ব্রিফিং হয়। আমি শুরুতে একটু জানতে চাই ওই ব্রিফিং এ আদ্যোপান্ত বিস্তারিত কি কি বিষয় আজকে উঠে এসছে। আপনি সেখানে প্রশ্ন করেছেন, আমরা দেখেছি। কি কি প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন, আপনাদের অনুসন্ধিৎসু চোখ কি কি জিনিস জানতে চায়? প্রথমে এটি দিয়ে শুরু করতে চাই, জনাব গৌতম লাহিড়ী। এক কথায় বলতে পারি যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা বলেছেন, তারা কিন্তু বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্কটা উন্নত করতে চান এবং সেই লক্ষ্যেই তাদের আগ্রহ। কিন্তু এর সঙ্গে কতগুলো উদ্বেগের বিষয় আছেই। সেটা হচ্ছে, প্রথম প্রশ্ন ছিল যে বাংলাদেশে প্রচুর ভারত বিরোধী আবার অনেক স্লোগান ইত্যাদি শোনা যাচ্ছে ইত্যাদি, এবং সেই বিষয় নিয়ে তাদের কি মন্তব্য, তার প্রত্যুত্তরেই কিন্তু মুখপাত্র বলেছেন যে আমরা কিন্তু বাংলাদেশ সরকারের সঙ্গে মানে গুরুত্ব নিয়েই সম্পর্ক রাখতে চাই, এবং সেক্ষেত্রে আপনি লক্ষ্য করলেই দেখবেন কিছুদিন আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খালিদুর রহমান ভারত সফর করে গেছেন। তার আগে বাংলাদেশের যে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের সর্বোচ্চ পর্যায়ের প্রোটোকল অনুসারে নাম্বার 3 স্পিকার মহোদয় গিয়েছিলেন। ফলে এটা থেকে আমরা কিন্তু বলতে পারি আমরা সম্পর্কটা উন্নত করতে চাই। কিন্তু এরপরে যখন দ্বিতীয় অন্য প্রশ্ন ছিল যে যেটা দেখা যাচ্ছে যে বিশেষ করে অনুপ্রবেশের বিষয়টা যেহেতু পশ্চিমবঙ্গে একটা বড় বিষয়, সেখানে একটা প্রশ্ন ছিল যে সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী মন্তব্য করেছিলেন ঢাকার, যে তারা আহ অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে জিরো টলারেন্সে বিশ্বাসী, এবং সেটা যদিও তিনি ইউরোপের রাষ্ট্র হিসেবে কথা বলেছিলেন, ভারত প্রসঙ্গে নয় সেটা। কিন্তু সে তার প্রত্যুত্তরে তারা বলেছেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে এটা দ্বিপাক্ষিক বিষয়, এবং এই দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়ে থাকে। তাতে ভারত থেকে যে 2850 জনের যে তালিকা বাংলাদেশের হাতে দেওয়া হয়েছিল, সেই তালিকা তাদের শনাক্ত করার কাজ করতে বলা হয়েছিল, কিন্তু বাংলাদেশ সরকার এখনো সেটা করেনি। তৃতীয় প্রশ্ন ছিল, ধরুন যে বাংলাদেশ সম্প্রতি নতুন যে সরকার শুভেন্দু অধিকারী নেতৃত্বে, তারা যে জমি এতকাল মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছিলেন না বলে অভিযোগ, যার ফলে তাদের বক্তব্য অনুপ্রবেশ হচ্ছিল, সেই জমিটা তিনি হস্তান্তরে বিএসএফ কে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, এবং সেই জমি পাওয়ার অর্থ হলো সেখানে কাঁটাতারের বেড়া হবে। এবং সেখানকার বাস্তব পরিস্থিতি কেন মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারছিলেন না, তার কারণ হচ্ছে ওই এলাকাটাতে এমন মানুষ থাকেন যারা ওই জমিতে চাষাবাদ করেন, অনেক ক্ষেত্রে জমি অনেক উর্বরা জমি। এখন সেই জমি খুব সহজে হস্তান্তর হবে কি হবে না আমি জানি না। শেষ পর্যন্ত বল প্রয়োগ করতে হতে পারে বলে মনে হয়, যদি ভারত সরকার চান, কারণ সেই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যাওয়া হচ্ছে, ভারতের সীমান্তের নিরাপত্তা রক্ষাটা অগ্রাধিকার আমরা দিচ্ছি। তবে তৃতীয় সরকার সিদ্ধান্ত নিয়েছেন। প্রশ্ন ছিল যে এর ফলে ভারত বাংলাদেশ সম্পর্কে কোনো ক্ষতি হবে কি। তাতে বলেছেন ক্ষতি হওয়ার বিষয় নয়, এটা আমাদের সুরক্ষার বিষয়, নিরাপত্তার বিষয়, তাহলে এটা করতেই হবে। মানে একরকম পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্তে শিলমোহর দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। অবশ্যই আমি একটা প্রশ্ন করেছিলাম যে সম্প্রতি এই যে বলছেন এত ভালো সম্পর্ক রাখতে চান, আগ্রহ, কিন্তু সম্প্রতি তো পররাষ্ট্রমন্ত্রী তিনি চীনে সফরে গিয়ে বললেন তিস্তা নদীর উপত্যকা উন্নয়ন প্রকল্প সেটা তিনি চীনকে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এটা যেটা শেখ হাসিনা আগে ভারতকে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন, এবং সেই সিদ্ধান্ত পরিবর্তন করে তারা চীনকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে এটা কিভাবে দেখছেন তারা, তাদের কি সম্পর্কে কি আস্থা কি বাড়বে এতে? তো সেটার জবাব ছিল এরকম যে আমরা প্রতিটি পদক্ষেপ যেরকম আমরা ইন্টারন্যাশনাল রিলেশনসে লক্ষ্য করে থাকি এবং লক্ষ্য রাখছি, কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্কটা দ্বিপাক্ষিক বিষয়, ফলে এটা দ্বিপাক্ষিক স্তরে যখন কথা হবে তখন এই বিষয়ে সিদ্ধান্ত বা আলোচনা হবে। তৃতীয় কোনো দেশের সঙ্গে কি হচ্ছে তার উপর ভারত বাংলাদেশের সম্পর্ক নির্ভর করবে না। এখন তারা এটাকে সহজভাবে উত্তর দিয়েছেন এই কারণে যে এটাকে নিয়ে যাতে আর কোনো নতুন করে তিক্ততা না বাড়ে, সেটার কারণে আগে। কিন্তু ভেতরে ভেতরে বোঝা যায় যে এটা নিয়ে একটা উদ্বেগ আছে ভারত সরকারের। এটা পরিষ্কার, সম্পর্কটা যতটা নির্বাচনের পর যে স্বাভাবিক হওয়ার লক্ষণ দেখা যাচ্ছিল, আমার মতে সেটাতে একটু বোধহয় স্তিমিত হয়ে গেছে।
আর একটা হয়তো প্রশ্ন জি। হয়নি, যে প্রশ্নটা সময়ের অভাবে করা যায়নি, সেটা হলো ভারতের একটা উদ্বেগের বিষয় আছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে যে পারস্পরিক অপরাধী যে দমনের যে আইনি সহযোগিতার যে চুক্তিটা ছিল, সেই একই ধরনের চুক্তি সম্প্রতি বাংলাদেশ সরকার পাকিস্তানের সঙ্গে করেছে। এই পাকিস্তানের সঙ্গে যে চুক্তিটা করেছে, সেই চুক্তিটা যেটা ভারতের সঙ্গেও করা হয়েছিল, সেইটাতে একটা উদ্বেগের বিষয় আছে এবং সেটা সরাসরি প্রশ্ন হয়নি ঠিকই, কিন্তু আমরা পরবর্তীকালে শুনেছি যে বিষয়টা উদ্বেগের আছে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আহ তারেক রহমান সরকারের পররাষ্ট্র উপদেষ্টা সম্প্রতি বেশ কিছু মন্তব্য করেছেন, সেগুলো সম্পর্কে তারা হয়তো প্রশ্ন হলে জবাব দিতেন এবং খুব কঠোর ভাষায় জবাব দিতেন, সেটা পরে বুঝেছি আর কি। কিন্তু সে প্রশ্নটা করা যায়নি আর করা হয়নি, ভবিষ্যতের জন্য তোলা থাকলো, তখন হয়তো আবার করা যেতে পারে। এবং পাকিস্তানের প্রচুর সেনা অফিসার সম্প্রতি বাংলাদেশে প্রায় বলা যায় গিজগিজ করছে, এবং যিনি আমাদের ভারতের অপারেশন সিন্দুরের বিপক্ষে পাকিস্তান সেনার নেতৃত্ব দিয়েছিলেন, সেই সেনাবাহিনীর একজন মানে জেনারেল, যিনি কাতার থেকে প্রচুর সঙ্গী সাথী নিয়ে বাংলাদেশে এসছেন এরকম একটা শোনা গিয়েছে। আমি তার এখনো সত্যতা জানি না, মানে এটা শোনা গিয়েছে বলেই বলছি আর কি। কিন্তু এটা ভবিষ্যতে নিশ্চয়ই জানা যাবে যে কতটা সত্য এবং অসত্য। ফলে আমার কাছে যেটা মনে হচ্ছে না, যে এগুলো হয়তো একটা কোনো কারণে তারেক রহমান সরকারের ধারণা হচ্ছে যে ভারত এই মুহূর্তে হয়তো আওয়ামী লীগকে ফেরানোর জন্য একটা যে উদ্যোগ নিচ্ছেন, সেটাকে রোখার জন্য এই ধরনের কিছু চাপ তারা ভারতের উপর তৈরি করছে, যেটা ভারতের জন্য এত ক্ষতিকারক হতে পারে। আপাতভাবে এরকম একটা পরিস্থিতি আমার মনে হয়েছে আর কি। কন্যা বলুন। দাদা, আপনি দেখেছেন কিনা আমাদের দেশে এর আগে আমরা আমাদের ছোটবেলায় আমাদের স্টুডেন্ট লাইফে আমরা দেখেছি বাংলাদেশ থেকে খুব দূর দেশে কেউ পড়তে না গেলে ভারতে পড়তে যেত। ভারতের ব্যাঙ্গালোর, মহীশূর এই রাষ্ট্রগুলোতে পড়াশোনার জন্য বাংলাদেশের স্টুডেন্ট যেত। আমাদের শিক্ষামন্ত্রী গতকাল বলেছেন যে পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা অনেক বেশি অগ্রগতি হয়েছে এবং বাংলাদেশের স্টুডেন্টরা যেন পাকিস্তানে পড়তে যায় এ ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন, যেটা আগে আমরা দেখিনি। আপনার কি মনে হয় যে পাকিস্তান বাংলাদেশকে মার্কেট হিসেবে, পাকিস্তানে অনেক প্রোডাক্ট আসছে বাংলাদেশে যেটা আগে আসেনি, এই যে পট পরিবর্তন 24-এ এর মধ্যে দিয়ে বাংলাদেশের মার্কেট, বাংলাদেশের মেধা, এগুলোর দিকে পাকিস্তানের একটা আগ্রহ তৈরি হয়েছে এবং ভবিষ্যতে যেটা ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটা এফেক্ট করতে পারে, এরকম মনে হয় কিনা? না দেখুন, আমি আমি কি শুনেছি, বোঝাতে পেরেছি দাদা? আপনি শুনতে পেরেছেন? আমি আমি বুঝতে আমি পেরেছি, বোঝাতে চেয়েছি যে বুঝতে এই যে পেরেছি। পাকিস্তানি। না, আমি বুঝতে পেরেছি। আমি আপনাকে প্রথম কথা বলবো, দেখুন আমি বোঝাতে চাইছি। একটা সময় কিন্তু লাহোর বিশ্ববিদ্যালয় দুনিয়া জোড়া নাম ছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বহু সেখান থেকে বহু মানে পড়াশোনা করে বহু অনেক অধ্যাপক, নামি দামি অধ্যাপক, তারা কিন্তু ভারতে এসেছিলেন, ভারতে ছিল। ফলে আমি শিক্ষার বিষয়টা নিয়ে বলতে যাচ্ছি না, কিন্তু এটা এটা একটা নিশ্চিতভাবে বাংলাদেশের একটা ভারতের জন্য একটা বলবো যে একটা জবাব এক ধরনের, যে ভারত যে শিক্ষাবৃত্তি যেগুলো দিত, সেটা এখন পাকিস্তানের শিক্ষাবৃত্তি চালু হচ্ছে। আর পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিশ্চিতভাবে অনেক পরিবর্তন হয়ে গেছে, সেখানে তার মানসিকতায় অনেক পরিবর্তন হয়েছে। সেই সময়কার পাকিস্তান আজ আছে কিনা সন্দেহ। সেই পাকিস্তানও নাকি কত ছাত্রবৃত্তি দেবে শুনেছি। জানি না, পাকিস্তানের মতো একটা দুর্বল, আর্থিক দিক থেকে দুর্বল রাষ্ট্র এতটা বাংলাদেশকে দিচ্ছে, সেটা বাংলাদেশের ছাত্ররা একটা জিনিস কিন্তু আছে কি জানো তো, পাকিস্তানের বিশ্ববিদ্যালয় থেকে, এটা ভেবে নেবেন বাংলাদেশের মানুষরা, পাকিস্তানের বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা এই সময় পড়াশোনা করে পাশ করার পর পৃথিবীর অনেক দেশে তাদের প্রবেশাধিকারের সমস্যা হতে পারে। আমি কেবলমাত্র ভারতের কথা বলছি না, আরো অনেক উন্নত দেশ আছে যেখানে হয়তো পাকিস্তানের থেকে শিক্ষিত, এই কথাটা হয়তো আহ কতটা গ্রহণযোগ্য, সেটা সেই ধরনের শিক্ষা বা সেই ধরনের বিশ্ববিদ্যালয়গুলির মান কতটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, সেটা দেখে যেন ছাত্রছাত্রীরা পারে। যে কোনো একটা পাকিস্তানি ইসলামাবাদ, পেশোয়ারের কোনো একটা কি বালুচিস্তানের কোনো একটা বিশ্ববিদ্যালয় দেখেই যেন না চলে যায়। আমি নিজে ব্যক্তিগতভাবে জানি ইসলামাবাদের বিশ্ববিদ্যালয় তো অনেক পরে তৈরি হয়েছে,
কিন্তু লাহোর বিশ্ববিদ্যালয়ের একসময় সত্যি সত্যি প্রচুর নাম দাম ছিল, যেরকম ঢাকা ইউনিভার্সিটিকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো। সেই ধরনের নাম ধাম ছিল আর কি। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় আজকেও সেই ধরনের পরিস্থিতি নয়। বলুন পূর্ণিয়া। আমি দাদা এই প্রসঙ্গে আলাপচারিতার আলাপচারিতার এই পর্যায়ে আমি যেতে চাই আওয়ামী লীগ প্রসঙ্গে। আমাদের দেশে নানান আলাপ আছে, আমাদের যারা রাজনৈতিক বিশ্লেষক আমাদের শোতেও আসেন, তারাও মোটামুটি স্পষ্ট এখন সবাই বলেন যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে, এটা এখন সময়ের ব্যাপার। এবং বাংলাদেশের একজন রাজনীতিবিদের আমি যদি আপনাকে কোট করি, খুব আলোচিত রাজনীতিবিদ স্টুডেন্টদের মধ্যে তার নাম হচ্ছে সালাউদ্দিন আম্মার, হয়তো চিনবেন আপনি, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস এখন ছাত্র সংসদে। তিনি বলছিলেন যে শেখ হাসিনার আশার বার্তা যারা ছড়ায় তাদেরকে কংগ্রেচুলেশন। জেএনজি, বাংলাদেশের জেএনজি এখন এমন কিছু নিয়ে অপেক্ষা করছে যেগুলা শেখ হাসিনা ফিরলে পরে বোঝা যাবে সেগুলোর ব্যবহার কেমন হয়। এই যে বাংলাদেশের ভেতরে আলাপ এবং শেখ হাসিনার নানান বক্তব্য নিয়ে আমরা রিসেন্টলি বক্তব্য নিয়ে আলাপ শুনতে পাই, সবশেষ আসলে কি অবস্থা, আপনার হাতে কি খবর আছে? এবং সত্যিকার অর্থেই কি আপনি মনে করেন যে আওয়ামী লীগ যে অবস্থায় ভারতে আছে খুব দ্রুত সময় ফিরতে পারবে কিনা? যে আলাপটা গত দুদিন ধরে খুব জোরালো হয়েছে বাংলাদেশে, অনেকে আলাপ করার চেষ্টা করছেন, সোশ্যাল মিডিয়ায় বলছেন। দেখুন, আমি সময়সীমা হয়তো বলতে পারবো না, কিন্তু শেখ হাসিনা নিজে পরশুদিন বলেছেন যে তিনি এই বছরের শেষে ফিরবেন। অপেক্ষা করো, এই বছরের শেষেই আমি ফিরছি। এখন সেটা তার ভিত্তি কি আমি জানি না, কিন্তু এটা ঘটনা হচ্ছে যে তিনি কিন্তু ফেরার জন্য আগ্রহী। আমি যতদূর জানি তার ঘনিষ্ঠ লোকজনের সঙ্গে কথা বলে ফেরার জন্য আগ্রহী। এমনকি এতটাও হয়েছিলেন আবার তিনি যে আমার ওখানে শাস্তি হলে হোক, জেলে নিয়ে গেলে নিয়ে যাক, কিন্তু আমি কিন্তু ফিরবই। এরকম একটা অনমনীয় মনোভাব নিচ্ছিলেন, যেটা আমাদের অনেকের মনে হয়েছে, তার শুভানুধ্যায়ীদের মনে হয়েছে এটা অনেকটা আত্মহত্যার সামিল হবে। এটা এখনো যে দলটার রাজনৈতিক নিষেধাজ্ঞাই প্রত্যাহিত হয়নি, সেই দলটা ফিরলে কি করে রাজনৈতিক কর্মকাণ্ড করবে? কিন্তু গেরিলা পদ্ধতিতে করতে হবে কর্মকাণ্ড, তাই না? স্বাভাবিক প্রক্রিয়াতে করা যাবে না রাজনীতি। দ্বিতীয়ত, এটা ঘটনা যে এটা কিন্তু অনন্তকাল চলতেও পারে, অনন্তকাল চলবেও না বলে আমি মনে করি। চলবে না কারণ হচ্ছে যে মানুষ একটা সময় তারা বিরক্ত হবেন, তারা এই সরকারের বহু কিছু। ওখানে তার আগে একটা কথা বলে দিই, যারা চায় না যে আওয়ামী লীগ আমার ময়দানে ফিরে আসে, তারা হলেন বিএনপি এবং জামায়াত। তারা জানেন যে আওয়ামী লীগ যদি ফেরে তা তাদের রাজনৈতিক অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে। তারা সেই কারণে না ফেরানোর যাবতীয় ব্যবস্থা করবেন, ওইসব নানাবিধ অভিযোগ করে আর কি। তো এখন সেইটা একটা বড় ব্যাপার। এক্ষেত্রে বিএনপি জামায়াত কিন্তু একপন্থীতে আছে যে আওয়ামী লীগকে ফিরতে দেওয়া যাবে না, যেমন করি হোক আটকাতে হবে। কিন্তু চিরকাল কি আটকে রাখা যায়? আপনি বন্যার জল কোথা দিয়ে আটকে রাখবেন? আটকাতে সম্ভব না। আপনি তো বাইরে আছেন ১,০০০ জন আওয়ামী লীগ নেতা, বাংলাদেশে আছে ৪ কোটি সমর্থক। আমি ৪ কোটি যদি বিশ্বাসও না হয়, ধরে নিলাম ৩ কোটি। ৩ কোটি সংখ্যাটা কম। আপনাদের যেখানে যারা জেনজি বিক্ষোভ করেছিল সংখ্যাটা তো লক্ষের মধ্যে, কোটির অঙ্কে নয়। এই লক্ষাধিক কোটির অঙ্কের সমর্থক যদি একটা সময় বেপরোয়া হয়ে নিজের হাতে আইন তুলে নেয়, এবং সেক্ষেত্রে কিন্তু অঘটন ঘটতে পারে। এবং আমি কিন্তু দিব্যচক্ষে এরকম একটা জিনিস দেখছি। আমি আপনাকে এটা বলতে পারি, এখন আমি যতটুকু শুনেছি উনি বোধহয় সম্প্রতি শেখ হাসিনা হয়তো আরেকটু ক্যাটেগরিক্যালি হয়তো বলবেন বলে আমি শুনেছি যে এইটা এবছর হলো না ১৭ই মে ফেরা, কিন্তু আগামী ১৭ই মে তো ফিরছি। মানে ১৭ই মে তার প্রত্যাবর্তনের দিবস। সেই দিন উনি কি বলেন সেটা একটা দেখার বিষয় আছে। সেই দিন হয়তো একটা কিছু বলবেন তিনি, তার একটা বার্তা থাকবে, নির্দিষ্ট বার্তা। এবং যদি বলেন যে তিনি আওয়ামী লীগ, কিছু কথা সম্পর্কে বলা হয় যে রিফাইন্ড আওয়ামী লীগ। রিফাইন্ড আওয়ামী লীগের অর্থ কি? মানে পুরনো যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে সামনের সারিতে না এনে। কিন্তু শেখ হাসিনা তো কোনো ব্যক্তি নয়। আমরা মনে করি শেখ হাসিনা একটা আদর্শবোধের ধারাবাহিকতা, বঙ্গবন্ধুর আদর্শবোধের ধারাবাহিকতা। সেই ধারাবাহিকতাতে যারা থাকবেন তার অন্য কোনো অসুবিধা না হলে তিনিই থাকবেন নেতৃত্বে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। হয়তো পুরনো নেতারা যারা আছেন তাদের মধ্যে কেউ অদল বদল হতে পারে, নতুন কিছু, বিশেষ করে যারা মাঠ পর্যায়ে কাজ করছে তারা হয়তো অনেক স্থান পেতে পারে। কিন্তু কারুর নাম যদি এখন ঘোষণা করে দিই, ধরুন যে মাঠ পর্যায়ে কাজ করছে, সেই মাঠ পর্যায়ে কাজের জন্য বাড়িতে তো কাউকে তাকে গ্রেপ্তার করে দেবে, তাই না?
এই যে ক্রমাগত বলা হয় যে নতুন আওয়ামী লীগ, নতুন আওয়ামী লীগ, আরে নতুন আওয়ামী লীগের নাম বলা মাত্রই তো তাদের গ্রেপ্তার করা হবে, কারণ তাদের রাজনৈতিক নিষেধাজ্ঞা ওঠে। এটাও আমি বলছি, রাজনৈতিক নিষেধাজ্ঞা কিন্তু প্রত্যাহারে বাংলাদেশের মানুষ বাধ্য করবে তারেক রহমান সরকার। সেটা কিন্তু খুব বেশি দিন ধরে নয়। তার কারণ হচ্ছে মানুষ আর্থিক দুর্দশায় যেটা পড়েছে এবং আরো যেটা পড়বে, এবং তার ফলে কিন্তু যদি তেমন কোনো অঘটন ঘটে আর সেখানে যদি অমানবিক অত্যাচার যদি মানুষের উপর নেমে আসে, আমি যতদূর বুঝি ভারত অত্যাচারিত নিপীড়িতদের পাশেই থাকবে। কিভাবে থাকবে না থাকবে সেটা ভবিষ্যৎ, কিন্তু বাংলাদেশে যেটা চলছে সেটা চিরস্থায়ী ব্যবস্থা নয়। এটা একমাত্র হতে পারত যদি কোনোভাবে বিএনপি সরকার কোনোভাবে তারা যদি আওয়ামী লীগের সঙ্গে কোনো একটা গোপন সমঝোতায় আসতে পারতেন, কিন্তু সেটার কোনো লক্ষণ দেখা যায় না। সেটা কথা ছিল হওয়ার, সেটা কথা ছিল হওয়ার, হয়নি। তারা করছেন না, একটাই কারণে হচ্ছেন না, যে তারা ভাবছেন, বিশেষ করে জামায়াত ভাবছে জামায়াতকে একমাত্র রুখতে পারে যে বাংলাদেশে, সে হচ্ছে আওয়ামী লীগ, অন্য কোনো দল না। তো সেই দলটার যদি উত্থান ক্রমশ বাড়তে থাকে, আপনি কি ভাবেন যে ভারত চুপ করে বসে থাকবে? ভারত যেখানে একটা রাষ্ট্রে একটা জঙ্গিরা উত্থান হবে, তাদের ভারত চুপচাপ বসে বসে দেখবে? এ তো দেখবে না। এই জন্যই আমি বলছি সময়ের অপেক্ষা। নিশ্চিতভাবে ওই যে যেটা বলছেন মানে তার মনের আকাঙ্ক্ষাটার কথা বলছেন, কিন্তু এই মানে এই নয় যে তিনি কোনো দিনক্ষণ নির্দিষ্ট নয়। এটা একটা রাজনৈতিক ভবিতব্য যে বাংলাদেশের মাঠে আওয়ামী লীগকে দেখতে পাবেন। দাদা, একটা জিনিস আমি একটু তুলে ধরি। আজকেও আমাদের দেশে বিভিন্ন জন আলোচনা করছেন যে ঠিক আছে, মানুষ নির্যাতিতের পক্ষে থাকে, যে বঞ্চিত হয় তার পক্ষে থাকে, এবং যারা বাংলাদেশে ভালো চান তারা চায় যে সব দল রাজনীতিতে সমান সুযোগ পান। কিন্তু আওয়ামী লীগকে দেখা যায় তারা এখনো যেসব সাংগঠনিক দায়িত্বে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি, বাংলাদেশের চিহ্নিত যাদের প্রতি মানুষের ক্ষোভ আছে এখনো, যে আওয়ামী লীগ এই মানুষগুলোকে ঝেড়ে আসুক, এই মানুষগুলো দুর্নীতিবাজ, এরা সন্ত্রাসী রাজনীতি করে, সেই মানুষগুলোই এখন আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পেয়ে যাচ্ছে। এইটা কিন্তু মানুষের মধ্যে এখন একটা আগ্রহ আছে যে আওয়ামী লীগ যদি আপনারা ফেরার কথা বলছেন, ফিরে তাহলে সেই আগের রূপেই ফিরবে, তার কোনো চেঞ্জ নাই। এই আলাপটা কিন্তু বাংলাদেশের ভেতরে আছে। আছে এবং নিশ্চিতভাবে পরিবর্তনশীল সময়। আমি তো আপনাকে আগেই ইঙ্গিত দিয়েছি, শেখ হাসিনা ওপরে থাকবে, তারপরের ব্যাপারটা সেটা শেখ হাসিনার নিজস্ব সিদ্ধান্ত, এবং দেশে ফেরার পর হয়তো ভবিষ্যৎ আওয়ামী লীগের নেতৃত্বের কথাও ঘোষণা করতে পারে, সেটা অবশ্যই বঙ্গবন্ধু পরিবারের। কিন্তু সেই তার এবং বাকি যাদের কথা আপনি উল্লেখ করছেন, এরা থাকবেন কি এর মধ্যে বহু আছেন, বেশ কিছু তারা বয়স হয়ে গেছে, কেউ কেউ সত্যি সত্যি অনেক বেশি, যেটাকে বলা হয় আওয়ামী লীগের অ্যান্টি ইনকামবেন্সি, যে অ্যান্টি ইনকামবেন্সির প্রতীক তারা হয়ে গেছে কেউ কেউ। এটা ঘটনা, সত্য নয়, কিন্তু তার মানে তো এই নয় যে তাদের সকলকে ছেড়ে ফেলে দিতে হবে, সেরকম না। কিছু পরীক্ষিত নেতা তো আছে, তারাও তো ঝড়ঝাপটা সামলেছেন, কিন্তু সামলাচ্ছেন। কিন্তু তাদের মধ্যে থেকে এটা আপনি যেটা বলতে চাইছেন, যে আমার যেটা মনে হয় আইডিয়াল, সেটা হচ্ছে যে নতুন পুরানো মিশিয়ে একটা আওয়ামী লীগ হয়তো আপনি করতে পারেন, যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়। আর নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে আপনি যে আওয়ামী লীগকে মাঠে দেখবেন, সেই আওয়ামী লীগটা 1971 সালের আওয়ামী লীগ, ঘরে ঘরে দুর্গ তৈরি করার আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ তৈরি হবে, এটা কিন্তু অদূরে, আর বেশি দিন নয়। এটাই বলতে চাইছিলাম। আমি সবশেষ শুধু বলবো দাদা, যে নিষেধাজ্ঞা রয়ে গেছে এখনো, এবং শেখ হাসিনার উপরে তার মৃত্যুদণ্ডের রায় আছে। এই যে অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগ ফিরবে বলা হয়, এমন কোনো মানে এটাকে আমরা আবার নতুন করে মেটিকুলাস ডিজাইন দেখবো, বা ইন্ডিয়া যেমন আপনাদের ইন্ডিয়ার অনেকেই বলেন দেখি যে ইন্ডিয়া তো কমান্ডো দিয়ে এসে শেখ হাসিনাকে ফেরত দিয়ে যাবে না, কিন্তু বাংলাদেশের রাজনীতির এখন ইন্টারনাল যে অবস্থা, তাতে করে বহুদূর মনে হয় যে আসলে কবে কি চেঞ্জ আসবে। তাহলে কেন এই আলাপটা যে আওয়ামী লীগ অল্প সময়ের মধ্যে ফিরতে পারে, আপনার কি মনে হয়? আমি অল্প স্বল্প দীর্ঘ কোনো ব্যাখ্যাতেই যাচ্ছি না। আমি আপনাকে একটা রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক বিশ্লেষণ করছি কি হতে পারে। পৃথিবীর কোনো দেশে কোনো নিষিদ্ধ দলকে আটকে রাখা যায়নি, আমেরিকানরা তো ভেদ কমতে পারেনি না, তো সুতরাং এটা তো কোনো কথা নয়। নিষেধাজ্ঞা থাকলেই যে সেই দলটা, তালিবান তো নিষিদ্ধ হচ্ছে, তালিবান রাজত্ব করছে, তাই না? জামায়াত ইসলামীও নিষিদ্ধ ছিল, সেও তো রাজত্ব করছে।
সুতরাং নিষিদ্ধ হলে সে কোনোদিন রাজত্ব করবে না এমন তো নয়। এটা হচ্ছে বাস্তবতা। আর বিশেষ করে শেখ হাসিনা, আপনি যে বর্তমান পরিস্থিতি দেখুন, সাধারণ মানুষকে বোকা যদি ভাবে কেউ, সেটা ভাবছে আপনি বিদ্যুৎ পাচ্ছেন, মেট্রো ট্রেনে যাচ্ছেন, পদ্মা সেতু পেরোচ্ছেন, সব তো শেখ হাসিনা করা দিয়ে, আমাকে ডিটেল পাচ্ছেন, সবইটাই তো শেখ হাসিনা করলাম। শেখ হাসিনা থাকলে এখন তোকে বলছে আরো কত না কি হতো, মেট্রোটা আরো বহুদূর এগোতে পারত, তাই না? যে সুযোগ আপনি নিচ্ছেন, 1.5 কিলোমিটার 4 কিলোমিটার লম্বা লাইনে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে, আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে একটা অভিযোগ, খুব ন্যায্য অভিযোগ বলে আমি মনে করি, সেটা হচ্ছে যে বিরোধীদের গণতান্ত্রিক যে স্পেস যেটা দেওয়া উচিত, যেটা এখন তারেক রহমানরাও দিচ্ছে, সেইটা ভুল। সেটা ভুল। বিরোধীদের একটা স্পেস আছে সবসময়, সেই গণতন্ত্রই শক্তিশালী হয় যে গণতন্ত্রের বিরোধীরা মর্যাদা পায়, বিরোধী দলনেতা মর্যাদা পাবে। ফলে সেইটা ভারতের গণতন্ত্রকে কেন শক্তিশালী বলা? কংগ্রেস তো হেরে হেরে যায় বারবার বিজেপির কাছে, তাহলে একটা বিরোধী দলনেতা আছে, তার কথা শোনা হয়, পার্লামেন্টে তারা হইচই করে, তবে তো গণতন্ত্রটা মজবুত হয়, তার একটা মন্থর চলে। কিন্তু আপনাদের ওখানে সবটাই একতরফা, এটাই সমস্যা। এই কারণে গণতন্ত্র বিকশিত হয় না। একদল কেউ ক্ষমতা এসে গেলে যে ভাবে আরেকজনকে আসতেই হবে, তার ফলে শুধু যদি যে কারণে বিপ্লব, কাউন্টার বিপ্লব ঘটেছে, যে বিপ্লবী ঘটে থাকুক শেখ হাসিনার বিরুদ্ধে, একই ধরনের বিপ্লব আর একটা ঘটবে। খুব স্বাভাবিক নিয়ম, ইতিহাসের স্বাভাবিক নিয়মে, মানে কোনো অস্বাভাবিকতা কোনো আমি দেখছি না এতে। এবং সেটা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না যে সবটাই যে খুব সহজ গণতান্ত্রিক পদ্ধতিতে মিছিল মিছিল সত্যাগ্রহ, গান্ধীজির মতো আন্দোলন হবে, সেটা নাও হতে পারে, তাই না? যেটা হয়নি, বাংলাদেশ স্বাধীন হয়েছে গান্ধীজির সত্যাগ্রহ পথে নয়। সুতরাং সত্যাগ্রহ পথে যে ভারত স্বাধীন হয়েছে, সেইভাবে স্বাধীন বাংলাদেশ হয়নি। ফলে বাংলাদেশ এই যদি মনে করে থাকেন মানুষের জনতা যে আমরা আবার পরাধীন, তাহলে সেই একইভাবে আবার স্বাধীন তারা হবেন। সেক্ষেত্রে বহু বন্ধু রাষ্ট্র এগিয়ে আসবে সাহায্য করতে। এটা যেন সেই বাংলাদেশ ভুলে। সেই ক্ষেত্রে যদি বলি যে বাংলাদেশের মানুষের ভিতরে এখনো ধারণা যে আমেরিকা আওয়ামী লীগের প্রতি সাংঘাতিক রুষ্ট, যে কারণে 24-এ ঘটনা ঘটেছে। এখনো আমেরিকা আওয়ামী লীগকে পছন্দ করে না এবং আওয়ামী লীগের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো না। সেই ক্ষেত্রে ভারত যে চায় আওয়ামী লীগ রাজনীতিতে আসুক, ভারত আমেরিকা এক সুতোয় না আসলে কি আওয়ামী লীগের জন্য কখনো কপাল খুলবে? না, না, কপাল খোলাবে বাংলাদেশের জনতা, সবসময় ভুল ধারণা। ভারত খোলাবে না, ভারত কোনোদিনই কিছু খোলায়নি, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা নিয়ে বাংলাদেশের মানুষ বেঁচে থাকে। সবটাই করেছে বাংলাদেশের মানুষ, তাদের প্রতি অশ্রদ্ধা জানানো হবে, সেটা যাই ঘটে থাকুক। সবটাই বাংলাদেশের মানুষ ঘটিয়েছে, বাইরে থেকে কেউ হয়তো প্রকারান্তরে সমর্থন করেছে। আমি 71 যুদ্ধের কথাও যদি বলি, এই যুদ্ধটা বাংলাদেশের মানুষ করেছিল, ভারত তাকে সাহায্য করেছিল, রাশিয়া সাহায্য করেছিল, এটা অন্য কথা। সাহায্যকারীর ভূমিকাটা প্রধান নয়, প্রধান তাকে নিজেকে করতে হবে। এখন সেই পরিস্থিতি তৈরি হবে, হলে তখন সেটা ভাবা যেতে পারে। আপনি যেটা বলছেন ভারত দিয়ে কিছু করবে, ভারত দিয়ে কিছু করবে না, এই পরিস্থিতিটা তৈরি হবে তখন হবে। তাহলে এটি তো ঘটনা, ভারতের পরীক্ষিত বন্ধু আওয়ামী লীগ, ভারতের পরীক্ষিত বন্ধু তো আওয়ামী লীগ, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই, কোনো দিন নাই। ভারত মুখে সেটা বলবে না, কেন বলতে হবে? তার গোপন গোপন নিম্বক্তা থেকে প্রকাশ্যে ঘোষণা করে, টেলিভিশনে ঘোষণা করে হবে না। এটা হবে তখন দেখতে পাবেন হবে, কিন্তু এটা ভবিষ্যৎ, এটা হবে। কারণ আমেরিকার কথাই যদি বলেন, ওই চীনের সঙ্গে এখন নরম নরম কেন? কেনই তো আপনাদের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম সফর চীনে যাচ্ছেন, তাই না? তিনি আমেরিকার দ্বারা তিনি উপকৃত, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করেছেন, তা চীনের সঙ্গে যাচ্ছেন কেন? চীনের কাছে যাচ্ছেন না, যাতে আমেরিকার পারমিশন নিয়ে যাচ্ছেন নাকি? তা তো নয় নিশ্চয়ই। তার সার্বভৌম সিদ্ধান্ত যে চীনে যাবে। তো চীনে গেলে যদি আমেরিকা রুষ্ট না হয়, উল্টোটাও তো হতে পারে, আমেরিকা আবার পুনরায় সন্তুষ্ট হয়ে যেতে পারে তো আওয়ামী লীগের। সনাতন ধর্মকে আবারও উৎখাত করতে চাইলেন ডিএমকের নেতা, সাবেক মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের পুত্র উদয়নিধি স্ট্যালিন, সাবেক ডেপুটি সিএম। তিনি বলেছেন যে সনাতন ধর্মকে উৎখাত করতে হবে, হিন্দু ধর্মকে উৎখাত করতে হবে। পরে শোনাই। অমর উজালা 10 ঘন্টা আগে, হিন্দি পত্রিকা অমর উজালা 10 ঘন্টা আগে এটা পাবলিশ করেছে, এর আগেও করেছে, 10 ঘন্টা আগেরটা শোনাচ্ছি। সনাতন কো খতম কর দেনা চাহিয়ে,
কে বলেছেন? আবারও বলছি, সনাতন কো খতম কর দেনা চাইয়ে। অমর উজালা হিন্দি পত্রিকা, ভারতের বিখ্যাত অমর উজালা হিন্দি पत्रिका। उदयनिधि के फिर विवादित बोल, कहा समाज के बांटने वाली सोच को ना मिले जगह মানে জায়গা দেওয়ার দরকার নেই। डीएमके विधायक उदयनिधि स्टैलिन ने सनातन को लेकर फिर विवादित बयान देते हुए कहा कि बांटने वाला सनातन को खत्म कर देना चाहिए। साथ ही राज्य गीत के बारे में भी बोला, ওটা अलग बात है। শুনেন এখন প্রতিক্রিয়ায় কি বলেছে। तमिलनाडु विधानसभा में नेता प्रतिपक्ष और डीएमके विधायक उदयनिधि स्टैलिन ने एक बार फिर सनातन धर्म के लेकर बड़ा बयान दिया है। विधानसभा में बोलते हुए उन्होंने कहा कि सनातन आई मीन हिंदू जिसने लोगों को बांटने का काम किया उसे खत्म कर देना चाहिए। उसके बाद क्या हुआ सुनिए। हाँ, তো এর প্রতিক্রিয়ায় এই যে উদয়নিধি স্ট্যালিন এই যে বারবার শুনতেছেন না, বলছে যে আর এক বাত বাতা দিয়ে। এটা কেন বলছে জানেন? কারণ হলো তারা এরকম বলেছে এর আগে তারা সনাতন ধর্মকে ডেঙ্গুর সাথে তুলনা করেছিল। বলেছিল সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম হইল ডেঙ্গু ম্যালেরিয়া, একে উৎখাত করতে হয়, এগুলো বলেছিল এরা। উনি শুদ্ধ বলেন নাই, তার পুরো মন্ত্রিসভা এই ধরনের কথা বলে, তার পরিবার থেকে এই কথা বলা হয়। যে কল্পনা করেন তো 90% হিন্দু ওই জায়গায় বাস করে, সেই জায়গায় একজন এটা বলে তিনি এখনো ক্ষমতায় মানে তিনি এখন এমএলএ, বিরোধী দল হয়ে গেছেন। এই বিজয় থালাপতি নামের খ্রিস্টান ধর্মাবলম্বী ক্ষমতায় আসার পর, বিজয় থালাপতি কিন্তু হিন্দু না, তিনিও কিন্তু বলেছেন বিজয় থালাপতি যে হিন্দুদের উপরে, মুসলমানদের উপর যদি হিন্দুরা আক্রমণ করে আমি দেখে নেব, তার পরিণতি ভালো হবে না। কিন্তু ভারতে যদি হিন্দুরাও এই কথা বলতো যে কোনো হিন্দুর উপর যদি মুসলমান আক্রমণ করে তাহলে দেখে নেব, ভালো হবে না, তার পরিণতি হবে ঐতিহাসিক পরিণতি হবে, এটা ভারতে হিন্দুরা বললে টিকে থাকতে পারবে না, কোন নেতায়, তার মন্ত্রিত্বই থাকবে না, এমপিত্বই থাকবে না। কিন্তু খ্রিস্টান এবং দক্ষিণ ভারতে তিনি বলে টিকে আছেন এবং তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। এই হচ্ছে পার্থক্য ভারতের মতো দেশে। বাংলাদেশ, পাকিস্তান বা মিডল ইস্টের কোন মুসলিম দেশে কেউ যদি বলে যে ইসলাম হচ্ছে একটা নারী বিদ্বেষী ধর্ম, বা ইসলাম ম্যালেরিয়া ডেঙ্গু, বা ইসলাম ভাগাবাটিতে বিশ্বাসী, এই ধরনের কথা বলে যে তা মিটিয়ে দিতে হবে, উৎখাত করতে হবে, এই কথা বললে নেতাগিরি তো দূরের কথা, তার জীবন 5 মিনিট বেঁচে থাকতে পারবে, সে 5 মিনিট সে বেঁচে থাকতে পারবে, তার দলের লোকের তারে মেরে ফেলবে। কিন্তু এটা ভারত বলেই সম্ভব, তার উপর আবার দক্ষিণ। আচ্ছা গেল, কিন্তু এটা যদি ইসলাম নিয়ে বয়ান দিত তাহলে কিন্তু তিনি নিজে সিএম হত দূরের কথা, তিনি দক্ষিণেও থাকতে পারতেন না। যদিও তারা বলে না দক্ষিণ লোক খুব প্রগতিশীল, ইসলাম ধর্মের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে এরকম একটা বয়ান দিয়ে দেখেন, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবেগা। কিন্তু 90% সনাতনী সেখানে বাস করে এবং অনেক মন্দির সেখানে রয়েছে, সেখানে দাঁড়িয়ে বলা যায় যে হিন্দু ধর্মকে উৎখাত করে। এটা একবার না, এর আগেও তারা বলেছে। তার আরেক মন্ত্রী কি বলেছিল শুনেন, দেখি একটু। হ্যাঁ, डीएमके के एक सांसद और पूर्व केंद्रीय मंत्री अपमानजनक टिप्पणी की थी कि हिंदू धर्म केवल भारत के लिए ही नहीं बल्कि पूरी दुनिया के लिए खतरा है। এটা ডিএমকে রাখনা তো কি বলেছে, আবার শুনেন কি বলছে। যে ডিএমকে শুধু তাই না, ঈদের শুভেচ্ছা না দিয়ে কোনো মুসলমান নেতা থাকতে পারবে, হিন্দুরাও তো ঈদের শুভেচ্ছা দেয়, ঠিক আছে। আচ্ছা, সেখানে তারা দীপাবলির কোনো শুভেচ্ছা জানায় নেই এই তামিলনাড়ুতে ডিএমকে সরকার, তারপর তাদের সমস্যা নেই। কে বলছে এটা আমি বলি নাই। বিজেপির নেতা বলেছে যে उदयनिधि स्टैलिन तमिलनाडु को राहुल गांधी है। बीजेपी नेता এর প্রতিক্রিয়া বলেছে उदयनिधि स्टैलिन तमिलनाडु के राहुल गांधी है जो विभाजनकारी नफरत की राजनीति फैल रहे हैं। राहुल गांधी ने पवित्र संगलों का मजाक उड़ाया और राम मंदिर का प्राण प्रतिष्ठा समारोह का अपमान करते हुए
उसका बहिष्कार किया। राहुल गांधी की तरह उन्होंने पिछले 3 लोकसभा चुनाव में नकार दिया गया, माने हार से। उदयनिधि स्टैलिन तमिलनाडु की जनता द्वारा दंडित और निष्कासित किए जाने के बाद माने बहिष्कार बावजूद अपनी जहरीली बयानबाजी जारी रखे हुए माने फेल करार पर এই ধরনের বিষাক্ত কথা বলে থাকে। विभाजनकारी डीएमके के और क्या उम्मीद की जा सकता है, जिसने कार्तिकेय दीपम जलाने का विरोध किया, एक मंदिर से दीप जलाते दें नहीं क्या, और जिसके मुख्यमंत्री ने तमिलनाडु के लोगों को दीपावली का शुभकामनाएं भी नहीं दी। डीएमके के एक सांसद और पूर्व केंद्रीय मंत्री ने अपमानजनक टिप्पणी की थी कि हिंदू धर्म केवल भारत के लिए नहीं बल्कि पूरी दुनिया के लिए खतरा है। কোনো মুসলমান কোনো ইসলামী দেশে বসে এই কথা বললে তার জিন্দেগি থাকবে, তার জান থাকবে। কোন পৃথিবীর কোনো মুসলমান না, পৃথিবীর কোনো ব্যক্তি আমেরিকাতেও গিয়ে যদি এই কথা বলে, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, ইউরোপে এই কথা বলে, সেখানে আগুন জ্বলে যাবে। যদি বলতো যে মুসলমান ইসলামে সারা পৃথিবীর জন্য ইসলাম ধর্ম বিপজ্জনক বা খতরা, যেটা অবশ্যই এটা চায়না বলছে যে ইসলাম হচ্ছে একটা মেন্টাল ইলনেস, মানসিক রোগ বলেছে। কিন্তু চায়নার এই যে এই কথাটা যে এই ডিএমকে নেতা দক্ষিণ ভারতে বসে থেকে বলেছে হিন্দু দেশে এবং হিন্দু 90% হিন্দু এখানে, তারপর তারা কেউ কিন্তু ফুলের টোকা দেয় না, তারা কেউ মামলাও করে নাই। কিন্তু আমাদের দেশে, আমাদের মুসলিম কান্ট্রি তো দূর, মুসলিম অধ্যুষিত দেশ তো দূরের কথা, সৌদি আরব তো দূরের কথা, আমেরিকা, ইউরোপ, কানাডা যদি কেউ বলে যে ইসলাম ধর্ম হলো পৃথিবীতে খতরনাক ধর্ম, টিকে থাকতে পারবে, জান নিয়ে পারবে না। যাই হোক, কিন্তু এটা ভারতেই সম্ভব। তারপরে কি বলছে আর দেখি। দেখি আরো কি বলছে। হ্যাঁ, এই উদয়নিধি আরো কি বলছে শুনেন। উদয়নিধি স্ট্যালিন এটা তখন তিনি ডিপটি সিএম ছিলেন, মানে উপ মুখ্যমন্ত্রী ছিলেন। কি বলছেন শুনেন। উদয়নিধি স্ট্যালিন এটা হল, এই খবরটা হচ্ছে 21 নভেম্বর 2025 नवंबर मासे বলেছিলেন। उदयनिधि स्टैलिन ने संस्कृत को बताया मृत भाषा। तो बसपा नेता, बीजेपी नेता বা হিন্দুত্ববাদী নেতারা এটা বলেছে যে पलटकर कहा ये फैशन बन गया, माने हिंदू धर्म समालोचना फैशन हो गया। हाँ, तरुण चुग ने कहा कि इंडिया बाल्क के नेताओं के लिए हमेशा ही हमारा संस्कृत भाषा, भारत की संस्थाओं और भारत की संपत्तियों के खिलाफ बोलना एक फैशन हो गया है। এটা বিজেপি নেতারা বলেছে। কি বলেছে মানে মূল ঘটনা বলি। সংস্কৃত ভাষার উন্নয়নে একটা ফান্ড দিয়েছিল তামিলনাড়ুতে, তার বদলে এই কথাটা বলেছিলেন ডিপটি সিএম তৎকালীন উদয়নিধি স্ট্যালিন। দক্ষিণ থেকে সবচেয়ে বেশি আক্রমণ করা হয় বামপন্থী চিন্তাধারার লোক যারা, তারা সবচেয়ে বেশি হামলা করে সনাতন ধর্মের উপরে। কিন্তু আজ পর্যন্ত ভারতের একটা এক জাররা ভি নেই, একটা বামপন্থী আজ পর্যন্ত এই 75 বছর বয়স, 47 থেকে এই আজকের দিন, এই মুহূর্তে আমি কথা বলতে পারবো, একটা বামপন্থী কোনোদিন ইসলাম ধর্ম এবং মুসলমানের বিরুদ্ধে কথা বলা যায় একটা বাক্য পাবেন না। কিন্তু শত শত বাক্য আছে সরাসরি বলেছে তারা সনাতন ধর্মকে ধ্বংস করে দেবে, হিন্দু ধর্মকে ধ্বংস করে দেবে। গরুর মাংস খেয়েছে, কিন্তু গিতরের গোস্ত কেউ খায় নাই। গরুর মাংস খেয়ে সেকুলারিজম দেখাতে গিয়েছে সব জায়গাতে, কেরালাতেও দেখিয়েছে। এই তো কিছুদিন আগে কেরালাতে দেখিয়েছে গরুর মাংস, সেখানে নেতা নেত্রী, কিন্তু শুয়োরের গোস্ত কিন্তু খায় নাই। জামাল পীরা পাগলা, বুঝতে পারছেন? ভারতের বামপন্থীরা সব শালা জামাল পীরা পাগলা। ডেবের আলী 3টাই বেছে, 5টাই কিনে, 3টাই বেছে। কেউ 3টাই কিনে 5টাই বেছে না। মানে একটা বামপন্থী কোনোদিন শুয়োরের গোস্ত পাকা খায় নাই। এই তো কয়দিন আগে, মানে ওই যে ওইখানে ইউনিয়ন ইন্ডিয়ান মুসলিম লীগ নামে একটা দল আছে, তাদের ভোট পাওয়ার আশায় তারা সেখানে গরুর মাংস খাইছিল। মজার বিষয় হলো গোহারা হারছে কেরালাতে বামপন্থীরা, গোহারা হারছে গরুর মাংস খাওয়ার পরে। এক তরুণ নেত্রী, মুসলিম লীগের নেত্রী, ইসলামে তো না নেতৃত্ব হারাম, ওইখানে যায় গেছে ভারত যায়, ওইটা বুঝতে পারছেন? তো ওই বামপন্থীদের গোহারা হারাই দিছে, বয়স্ক তারা হারাইছে, কাজ হয় নাই। তো
বামপন্থী পশ্চিমবঙ্গে এরকম করে, সব জায়গায় দেখবেন। কিন্তু একটা বামপন্থী 75 বছর বয়সের ভারতের, মানে স্বাধীন ভারতের, স্বাধীন ভগ্নাংশ ভারতের, পুরো ভারত না তো, কারণ 47 পর তো ভারত ভেঙে গেছে, পাকিস্তান হয়ে গেছে, দুই পাকিস্তান, এখন দুই পাকিস্তান। তো কোথাও এদের শুনেছেন খোদ ভারতে কোনোদিন একটা বাক্য প্রয়োগ করছে? এমনকি বাংলাদেশে তো নয়, পাকিস্তানে তো সব আশাকে রাসূল বামপন্থীরা। দুনিয়াতে একটা দেশ আছে, তার নাম হচ্ছে পাকিস্তান। সেইখানে যারা কমিউনিস্ট পার্টি করে, বুঝতে পারছেন, বাংলাদেশে তো বামপন্থীরা গরুর মাংস খাইতে হয়, এদের আবার আশিকে রাসূল ঘোষণা করতে হয় না। এরা গরুর মাংস খাওয়াইলে হয়, একটু নরেন্দ্র মোদীর গালি দিলে হয়, বিজেপির আর একটু গালি দিলে হয়, এক মুঠো বিজেপিকে গালি, এক ঢাকি বিজেপিকে গালি, এক মুঠো এক মুঠো আহ বাম হিন্দুদের গালি, আর এক এক ঢাকি বিজেপি RSS নরেন্দ্র মোদীকে গালি দিলে আপনি বাংলাদেশের সমস্যা নেই। কিন্তু ভারতে, পাকিস্তানে তা চলবে না, ওইখানে লিখিত দিতে হবে ইউ আর এ আশেকে রাসূল, এটা লিখিত দিয়ে আপনাকে কমিউনিস্ট পার্টি করতে হয় পাকিস্তানে। পাকিস্তানে কোনোদিন সংখ্যালঘুর পক্ষে মিছিল করতে দেখছেন বামপন্থীদের? বামপন্থী কি ওইখানে ইন্নানিল্লাহ হইছে? তার মানে যেখানে মুসলমান, যেখানে সংখ্যালঘু নাই, হিন্দু নাই, সেখানে বামপন্থীও নাই, খালাস। আর এই যে আফগানিস্তানের আর আমিরাতে তো কোনো দলই নাই, কারণ ইসলামের সব দল হারাম। বুঝতে পারছো? ইরানেও যেমন শুধু খোমেনি দল হবে, ওখানে আবার খোমেনি আল্লাহর দল না, খোমেনির দল। যাই হোক, তেহরানের কসাইদের দল হইতো, সেটা অন্য বিষয়। পাকিস্তানে দেখেন ওইখানে সংখ্যালঘুদের পক্ষে মিছিল করার কেউ নেই, কোনো বামপন্থীরা ওইখানে চেঁচামেচি করে না, কোনো বামপন্থী ওইখানে গিয়ে শুয়োর নিয়ে বলে না, যে গিদর নিয়ে বলে না খ্রিস্টানদের খাও, কিন্তু বাংলাদেশে আবার বলে। ঠিক আছে, এরাও যখন নীল হয়ে যাবে অথবা কনভার্টেড হয়ে যাবে, কোনো সমস্যা নেই, সেটা আলাদা বিষয়। তার মানে ইসলাম ধর্মের বিরুদ্ধে কিন্তু সমালোচনা করা মুরদ এদের কারণে নেই। চায়নার এত বয়ান বাংলাদেশে আসে, চায়না কিন্তু বলেছে অফিসিয়ালি ইসলাম ইজ এ মেন্টাল ডিজিজ। এটা কিন্তু বাংলাদেশের বা ভারতের বা পাকিস্তানের কোনো কমিউনিস্ট শব্দ উচ্চারণ বলেও করতে সাহস পায় না। এমনকি বলে কি, না না না, এটা বলে নাই। ঠিক আছে, এমনকি উইঘুর নিয়েও তারা কথা বলবে না। এত মুসলিম নির্যাতন নিয়ে বামপন্থীদের বুক, মানে হিন্দুদের, খ্রিস্টানদের, বৌদ্ধ যারা বামপন্থী, হাই হোসেন হাই হোসেন হাই হোসেন হাই হোসেন করে মুসলমানদের নির্যাতনের বিরুদ্ধে। কিন্তু মাগার আগার শুভেন্দু এখানে আসছে, এখানে বামপন্থীদের পেটের ব্যথা শুরু হয়ে গেছে। কিন্তু উইঘুর মুসলমানদের যে নির্যাতন, বামপন্থীদের আব্বার দেশ, তাই বামপন্থীরা বলে না। বাংলাদেশে বামপন্থীরা চুপ। যাক, সেটা অন্য বিষয়। তো এই উদয়ননীতিরা এগুলো বলে থাকে এবং বলবে আরো ভবিষ্যতে, কোনো সন্দেহ নেই। এটা ভারত বলেই সম্ভব, এটা ভারত বলেই সম্ভব, ভারত না হলে সম্ভব হইতো না। তারপরেও ভারত হলো খারাপ। এবং দেখেন আপনি, এবং এই 90% তামিলনাড়ুতে যে হিন্দু বসবাস করে, সেখানে আপনি দেদারসে বলে যেতে পারতেছেন, কিন্তু সেখানে ইসলাম ধর্মের বিরুদ্ধে বলতে পারবেন না। 10%, তামিলনাড়ুতে বোধ হয় 5 থেকে 6% সর্বোচ্চ, 5, 5.5, 5.5 বা 6, এর উপরে কিন্তু সেখানে মুসলমান নেই। কিন্তু ওইখানে আপনি ইসলাম ধর্মের বিরুদ্ধে একটা বয়ান দেন, দেখেন আপনার অবস্থাটা কি করে ফেলে। সেখানে মাত্র 5% বলতে পারবেন না, কিন্তু 90% সনাতনী বা হিন্দুদের সামনে এটা বলা যায়। এইভাবে অবশ্যই ঐক্য হয়ে যায় হিন্দুদের, যেমন এখন পশ্চিমবঙ্গে হয়ে গেছে। হয়তো তামিলনাড়ুতেও একদিন ঐক্যবদ্ধ হবে হিন্দুরা, হয়তো কেরালাতেও হবে, হয়তো এগুলো তেলেঙ্গানাতেও হয়ে যাবে হিন্দুরা ঐক্যবদ্ধ। কারণ এইভাবে বলতে থাকলে একসময় ঐক্যবদ্ধ, 2 দিন আগে আর পরে হতে থাকবে। তো হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে উপায় হবে কি? হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে কি উপায় হবে? আমি জানি না। পশ্চিমবঙ্গের কথা বলেছিলাম এবার, যে না, হিন্দুরা ঐক্যবদ্ধ হবে না, কিন্তু আমরা দেখলাম হিন্দুরা তলে তলে ঐক্যবদ্ধ হয়ে গেছে। তামিলনাড়ু তো একদিন হবে, হয়তো আরো 15 বছর লাগতে পারে, সেখানে হবে। আর তামিলনাড়ুতে যেহেতু এই যে বিজয় পেল, বিজয় থালাপতি, এটা কারণ কি জানেন আপনারা? হয়তো এই কথাটা এখানে অন্য প্রসঙ্গে আলোচনা করা যেতে পারে, তারপর একটু তুলে ধরি। সেটা তো বিজয় থালাপতি যে বিজয়টা পেয়েছে, এখানে আন্নামালাই, এই তামিলনাড়ুর যে বিজেপির যে প্রধান নেতা ছিল, আন্নামালাইয়ের একটা অবদান আছে। সে কিন্তু সরাসরি সরাসরি ডিএমকে, এডিএমকে এদের চ্যালেঞ্জ করে বসেছিল। আন্নামালাইয়ের আগে তামিলনাড়ুতে কেউ সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম নিয়ে সরাসরি বক্তব্য দিত না। তিনি সরাসরি হিন্দুত্ববাদ নিয়ে কথা বলেছিলেন, কিন্তু বিজেপি কোনো কারণে তাকে, সম্ভবত এখন তাকে সে পদ থেকে সরিয়ে দিয়েছে সভাপতি, তাকে বলা হয়েছে সে ফেল করেছে। কিন্তু ওইখানে এরকম, কারণ ওখানে বামপন্থী চিন্তা কাজ করে, সেই সাথে দক্ষিণের চিন্তা কাজ করে, স্থানীয় সংস্কার কাজ করে, তার জন্য হিন্দুত্ববাদ সেখানে প্রতিষ্ঠিত হয় না। এটা আন্নামালাইয়ের দোষ নয়, তারপরে বিজেপি আন্নামালাইকে সরিয়ে দিয়েছে। তার জন্য বিজেপির কর্মীর একটু মনক্ষুণ্ণ তামিলনাড়ুতে। আমি তামিলনাড়ুতে সবচেয়ে বেশি আসা যাওয়া করতাম, ভারতের যে প্রদেশে আমি সবচেয়ে বেশি থাকতাম সেটা হলো তামিলনাড়ু। তো তামিলনাড়ুতে ওই আসনগুলো, বিজেপির আসনগুলোতে, ওইখানে গিয়ে বিজেপি অধ্যুষিত যে এলাকা, সেখানেও বিজয় থালাপতি ব্যাপক ভোট পেয়েছে। তারা
হয়তো বিজয় থালাপতিকে পছন্দ করে না, ওই যে বাংলাদেশে যেমন নাকের রুমাল দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে আওয়ামী লীগেরা, ওই রকম আর কি। তারা বিজয় থালাপতিকে পছন্দ করে নিয়েছে ডিএমকে এমকে এর বদলে, ডিএমকে আর এডিএমকে এর বদলে বিজয় থালাপতিকে ভোট দিয়েছে। কিন্তু বিজেপি কিন্তু সেই পথটা নিজেদের জন্য করেছিল, সেটা তারা পরে ওখানে চলে গেছে। আন্নামালাই কিন্তু আবার একদিন ফিরে আসবে, আবার ফিরে আসবে। উনি একজন আইপিএস ছিলেন, অফিসার ছিলেন, সেখান থেকে রাজনীতিতে আসছেন, দেখবেন সে আবার ফিরে আসবে। আমি একটা ভবিষ্যৎবাণী করলাম। আমি ভারতের 3 জনকে বলেছিলাম যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, ভবিষ্যৎ বড় বড় নেতা, তার মধ্যে অনেক লোক কিন্তু কমন পড়ে গেছে, আসতেছে আস্তে আস্তে। তার মধ্যে অবশ্য শুভেন্দু তার কথা তখনও বলি নাই, কারণ তখন তিনি মুখ্যমন্ত্রী হন নাই। অন্য 3 জনের কথা বলছিলাম যে একদিন তারা ভারতের প্রধানমন্ত্রী হয়ে যাবে। যাই হোক, ভারতে এইভাবে গালি দিতেই পারে, কারণ ভারত হিন্দুরা সবসময়ই নিরীহ এবং তারা সংবিধানের প্রতি আস্থাশীল, আইনের প্রতি আস্থাশীল। মুসলমানের মতো তারা উগ্র না। তাইলে ভারতের একটা এরকম নেতা আদালতে জেল তো দূর, জিন্দাই তারা বাঁচতে পারতো না। আপনি দেখেন ইসলামের একটু সমালোচনা করলে কিভাবে বাড়ি ঘরে গিয়ে কোপায় আসে, ব্যক্তি, সাধারণ ব্যক্তি ভাত পায় না, রাস্তাঘাটে ঘুরে তারা যায় কোপায় আসে, এবং তারা হিরো, সুপার হিরো হয়ে যায়। ইসলাম নিয়ে একটু সমালোচনা করে নাই। মোল্লারা যা বলে তাই একটু বলে ফেলেছিলেন বিজেপির এক নেত্রী, বলার কারণে তার এমপিত্ব গেছে, নেতাগিরি গেছে, তার জান খতরেমে। কিন্তু ইসলাম নিয়ে এতটুকু বললেই জান খতরেমে হয়ে যায়। কিন্তু সনাতনে সারাদিন গালি দিলে কিছু যায় না, এমনকি ভারত নিয়েও গালি দিলে ভারতে বসে যায় আসে না। ইন্টারেস্টিং একটা দেশ ভারত। তো হিন্দুরা, পশ্চিমবঙ্গের হিন্দুরা একটু চালাক হয়ে গেছে, ঐক্যবদ্ধ হয়েছে, সচেতন হয়েছে। আমার মনে হয় সারা ভারতেই এরকম হয়ে যাবে, একদিন ঐক্যবদ্ধ হয়ে যাবে। তবে ভারতের হিন্দু দর্শনে যদি, হিন্দু ধর্মে যদি এরকম উগ্রতা থাকতো ইসলামের মতো, তাইলে আর বলতে পারতো, কেউই সাহস পেত না। কিন্তু ভারতের বুকে আপনি কল্পনা করেন, ভারতের বুকে একবার না রিপিট, এবার কিন্তু সে হেরে গেছে। শ্রীরামের গালি দিছে, যেখানে ভারতে শ্রীরামের নাম নেবে না, কোথায় গিয়ে নাম শ্রীরাম, ভগবান শ্রীরামের নাম কোথায় গিয়ে আপনি নেবেন? বাইতুল মুকাররমের সামনে, নাকি মার্কাজ মসজিদ ওই ইয়ার সামনে, কি কাকরাইলে মসজিদের সামনে, নাকি শাহজালালে মাজারে, নাকি মক্কা গিয়ে বলবেন, না ইরানে গিয়ে জয় শ্রীরাম বলবেন? এরা কিন্তু যা তা বলেছে সনাতন ধর্ম নিয়ে এবং হিন্দুদের ভগবান শ্রীরাম নিয়ে। ফেল করেছে তারা, ফেল করার পরেও তাদের খাস মিটানে যা তা বলে যাচ্ছে। এবার একটু, ওটা তো হিন্দি পত্রিকার সময়, একটু বাংলা পত্রিকাতে আসি প্রতিদিন কলকাতায়। হেরেও শিক্ষা নেই, সনাতন ধর্মকে সমল উৎখাত করতে হবে, ফের বিতর্কিত মন্তব্য উদয়ননীতি স্ট্যালিনের, এখানে এই শিরোনাম আসছে। মানে তিনি নিজের পূর্ব অবস্থান থেকে ফিরে আসেন নাই। এই এম.কে. স্ট্যালিনের পুত্র উদয়নিধি স্ট্যালিন, তার সাব কথা, সনাতন ধর্মকে সমূলে বিলোপ করতেই হবে। যে ধর্মে মানুষের বিভেদ তৈরি, সে ধর্মের প্রয়োজন নেই। পৃথিবীর কোন ধর্মটা বিভেদ তৈরি করে না? স্ট্যালিন সাহেব অত্যন্ত শিক্ষিত মানুষ। দেখেন, অন্য ধর্ম নিয়ে বলার সাহস পাবে না, কিন্তু হিন্দু ধর্ম নিয়ে সবাই সাহস পায়। কারণ বিড়াল সেখানেই খামচা দেয় যেখানে মাটি নরম থাকে। তো সনাতন ধর্মে যারা, তারা মাটি নরম, ভারতটা মাটি নরম, তাই যা ইচ্ছা তাই বলে ফেলতে হবে। আপনি দেখেন না, পুরো ভারতই দখল করে ফেলে মানুষ। ওই থেকে বাবর টাবর এরা ইসা দখল করে, আলাউদ্দিন খিলজি মিলজি, ইরানের তুরান খলিফা, ইরান তুরান, আরব, আফগানের খলিফা, এমনকি তাদের গোলামরা পর্যন্ত এসে ভারত দখল করে ফেলছিল। এই কারণেই যুগে যুগে এরকম উদয়নিধি স্ট্যালিনরা ছিল, যুগে যুগে এরকম চিঙ্কু বামদের মতো ভারতের এই লোকেরা ছিল। তার জন্যই ভারতবর্ষ বারবার আক্রান্ত হয়েছে। একটা জিনিস মনে রাখবেন, আপনি হিন্দু হন, মুসলমান হন, এখন খ্রিস্টান হন, আর যাই হন, আপনি কিন্তু, আমরা কিন্তু ভারতীয় সভ্যতার অংশ, সংস্কৃতির অংশ। এটা ভুলে গেলে চলবে না। এই ভারতীয় সভ্যতার সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছে এই আরব, তুরান, ইরান, আফগানিস্তান থেকে এসে। যেখানেই তারা গিয়েছে সারা পৃথিবীতেই, সেখানে সভ্যতা সংস্কৃতি ধ্বংস করে দিয়েছে। ভারতে যতক্ষণ সংখ্যালঘু নয়, সংখ্যাগুরু হিন্দুরা আছে, ততক্ষণই এই সভ্যতা, সংস্কৃতি, সঙ্গীত, সাহিত্য, শিল্পকলা নিরাপদ। এরা যেদিন না থাকবে, আপনি দেখেন পাকিস্তানে তাকান, নাই, সংস্কৃতি শেষ। সিন্ধু সভ্যতা আছে, সে প্রাচীন সভ্যতাগুলো আছে, নাই। মহেঞ্জোদারো আছে, নাই। মহেঞ্জোদারোর নামই বলে না, ভুলে গেছে মানুষ। বাংলাদেশে দেখেন, ঢাকাতেই আপনি গান গাইতে পারবেন না, আপনার আক্রমণ করবে। 100 বছর যাবৎ লালন সঙ্গীত আসছে, সেখানে চলবেন, আপনাকে করতে দিবে না। স্কুলে শিক্ষক নিয়ে দিতে দিবে না, বা নিয়োগ দিতে দেয় না বাংলাদেশে সঙ্গীতের শিক্ষক। কি বুঝলেন? এই জন্যই বলছে, আরবের সংস্কৃতি, আফগানিস্তানের সংস্কৃতি, ইরান তুরানের সংস্কৃতি যখন আসে,
তখন সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা, বিজ্ঞান সব ধ্বংসের মুখোমুখি হয় এবং হচ্ছে এবং হবে। তারা স্থানীয় সংস্কৃতিকে ধ্বংস করে দেয়। ভারতে যতদিন হিন্দুরা আছে, যেমন বাংলাদেশ পাকিস্তানে নাই হাওয়া সংস্কৃতি, তেমনি ভারতেও যেদিন থাকবে না সেদিন এই দেশের সংস্কৃতির জন্য হাওয়া। সারা পৃথিবীর জন্য খতরা এই আরবের এই দর্শনটা খুবই বিপজ্জনক। আমি জানি আমার এই কথাটা আপনাদের আহত করবে, কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন কি বলে।